2024 সালে টি-20 বিশ্বকাপ তো শুরু হয়ে গেছে। 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দলের মধ্যে কোন দল বেশি শক্তিশালী লাগছে সেটাই ভিডিওতে বলবো। এবং মানে পুরো দলের মধ্যে মানে 11 জন যে প্লেয়ার, এই পুরো দলটা কোন দল আর কি সেরা আর কি, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা। শনিবার দিনকে কিন্তু ম্যাচ রয়েছে, পরশু দিনকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে। আমি যদি শ্রীলঙ্কার দলটা বলি, শ্রীলঙ্কার ওপেনার হয়েছে পাতুম নিসাঙ্কা, আর তার সাথে বোধহয় কুশল মেন্ডিস। হ্যাঁ, কুশল মেন্ডিস উইকেট কিপার। তারপর আসে কামিন্দো মেন্ডিস আর সাদিরা সামাদ্রিক কর্মা, আছে চারিতা আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন সানাকা, ওয়ানেন্দু আসারাঙ্গা অধিনায়ক, আর মহেশ থেকসানা, মাথিসা প্রাতিরানা, নুয়ান থুসারা। দুষ্মন্ত চামিরা কিন্তু বসে রয়েছে, দুষ্মন্ত চামিরাকে কিন্তু খেলাচ্ছে না, দিলশান মাদুসাঙ্কাকেও খেলাচ্ছে না, আর দুনিত ওয়ালালাকেও খেলাচ্ছে না, ধনঞ্জয় ডি সিলভাকেও খেলাচ্ছে না। তবে আমার মনে হয় কামিন্দো মেন্ডিস একে খেলানোর থেকে আগের দিন ব্যাটিং যা করলো আয়ারল্যান্ডের বিপক্ষে, আয়ারল্যান্ড না তো সাউথ আফ্রিকার বিপক্ষে জঘন্য ব্যাটিং করেছে। আমি মনে করি যে 3 নম্বরে কামিন্দো মেন্ডিসের থেকে ধনঞ্জয় ডি সিলভা ভালো হবে। আমার মনে হয় না কামিন্দো মেন্ডিসকে এক ম্যাচে দেখিয়ে বসিয়ে দেওয়া হবে বলে, যেরকম রয়েছে প্লেইং লেভেল সেরকম হয়তো থাকবে। তবে কামিন্দো মেন্ডিস অলরাউন্ডার, ধনঞ্জয় ডি সিলভার কিন্তু অভিজ্ঞতা রয়েছে, সেও কিন্তু অফ স্পিন বলটা করতে পারে। সেই জন্য একেবারে কিন্তু খারাপ টিম না এটা, যা টিম খারাপ না। পাতুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস প্লেয়ার হলো মারকুটে টাইপের প্লেয়ার, কিন্তু ধারাবাহিকতা নেই, এক ম্যাচে খেললো আবার 2-3 ম্যাচে ফ্লপ। আর পাতুম নিসাঙ্কা যে ম্যাচে খেলবে একেবারে সলিড খেলে দেবে, যে ম্যাচে পারবে না তো পারবে না। তবে পাতুম নিসাঙ্কা যে ম্যাচে খেলবে একেবারে অসাধারণ খেলে দেবে। হ্যাঁ, খুব বড় রান করতে পারবে না, বা হয়তো অনেক মানে কম বলে বেশি রান করতে পারবে না, বাট অনেকগুলো বল খেলা লাগবে তারপর রানটা করবে। কিন্তু আমি মনে করি দালাসে খেলা হবে এবং ওইখানে কিন্তু স্লো উইকেট হবে, বা স্লো উইকেটে বা একটু সুইং হবে, সেখানে কিন্তু অতটা সহজ হবে না ব্যাটিংটা করা। সেখানে যদি 40 বলে 60 রানও করে, বা 45 বলে 62 বা 63 রানও করে, বা 65 রানও করে, সেটা আমি মনে করি ভালো স্কোর হবে। এবার এরকম কিন্তু ইনিংস খেলতে পারে পাতুম নিসাঙ্কা। কুশল মেন্ডিস যে ম্যাচে, তাই স্লো উইকেটে আমার মনে হয় না কুশল মেন্ডিস চলবে বলে, এর জন্যে ওই ম্যাচে খেলতে পারেনি, যে ম্যাচে হেরে গেল শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার বিপক্ষে। সাউথ আফ্রিকার কোয়ালিটি বোলারদের বিপক্ষে খেলতে পারেনি। কামিন্দো মেন্ডিস জানি না কেমন করবে। সাদিরা সামাদ্রিক্রমা, এই প্লেয়ারটাকে আউট করে দিতে হবে আগে বাংলাদেশে, না হলে সমস্যায় পড়বে। চারিতা আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন সানাকা, ওয়ানেন্দু হাসারাঙ্গা, মানে বাংলাদেশের থেকে একটু হলেও বেটার টিম আমি মনে করি শ্রীলঙ্কা। তবে আমার মনে হচ্ছে বাংলাদেশ হয়তো শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে, আমার যতদূর মনে হচ্ছে। তবে যদি ওয়ানেন্দু হাসারাঙ্গার বল খেলতে পারে, আর নুয়ান থুসারা আর একটা যেন কে, হ্যাঁ মাথিসা প্রার্থীরা, এই দুটো বোলারকে যদি একটু দেখে খেলতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানরা, তাহলে আমার মনে হয় ভালো হবে। বাংলাদেশের যারা প্লেয়ার বা নির্বাচক, তারা সকলেই বলছে যে বাংলাদেশের প্লেয়াররা ফর্মে নেই ঠিকই, ওরা যে কোনো সময় যে কোনো দিন খেলে দেবে, যে কোনো মুহূর্তে ফর্মে ফিরে আসতে পারে, ওরা ভয় পাচ্ছে না, শান্তর ওপর ভরসা রাখছে। শান্ত নাকি ভালো অধিনায়কত্ব করে, এবং তারা যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে, যে কোনো মুহূর্তে তারা ভালো খেলে দিতে পারে, এবং তারা যে কোনো মুহূর্তে ফর্মে ফিরতে পারে, এই কথাই কিন্তু তারা বলছে। এবার কবে ফর্মে ফিরে সেটাই দেখার বিষয়। এবার যদি খেলে দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের কোনো সমস্যা হবে না, বাংলাদেশ সেক্ষেত্রে কিন্তু ভালো করবে। আর যদি খেলতে না পারে তাহলে তো বাংলাদেশ হেরেই যাবে। তবে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের থেকে শ্রীলঙ্কার দলটা একটু হলেও শক্তিশালী লাগছে। শক্তিশালী লাগার প্রধান কারণ আমি মনে করি এটাই, যে তাদের শক্তিশালী লাগার মূল কারণ হলো ওদের ভালো কোয়ালিটি স্পিনার রয়েছে, বাংলাদেশের থেকে ভালো ফাস্ট বোলার রয়েছে, ভালো মানে যারা আর কি ভালো ফাস্ট বোলার, মানে নুয়ান থুসারা, মাথিসা প্রার্থীরানা দুজনেই কিন্তু ডেথ বোলিংটা খুব ভালো করতে পারে। সেই তুলনায় কিন্তু অনেকটাই দুর্বল লাগছে বাংলাদেশের সৌম্য সরকার, লিটন দাস, শান্ত, এই তিনজন কি করবে এটার উপর অনেক কিছু নির্ভর করছে। তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, এদের তিনজনের উপরই মেন ব্যাটিংয়ে ভরসা। ওই তিনজন তো ফ্লপ যাচ্ছে, আর কিছু বলার নেই। আর বোলিংয়ের ক্ষেত্রে তাসকিন আর শরীফুলের খেলা নিয়ে একটা সংশয় রয়েছে, যদি খেলে তো ভালো, তাসকিনের খেলার সম্ভাবনা রয়েছে, শরীফুলের খেলার সম্ভাবনা নেই। তাসকিন খেলতে পারে, তাসকিন খেললে তার সাথে হয়তো মুস্তাফিজুর রহমান, এই দুজনই খেলবে। শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, এদের ওপর অনেক কিছু নির্ভর করছে, এরা কেমন কী খেলে। হ্যাঁ, আর এরা মানে কনফিডেন্স রয়েছে, মানে কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স থাকা কিন্তু ভালো না। গাজী আশরাফ হোসেন লিপু বলছেন, যখন আপনি শ্রীলঙ্কার থেকে খর্বকায় কোনো দলের সাথে কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারবেন না, তাহলে সেটার বাড়তি প্রেশার তো থাকবেই।
কে কেমন খেলছে, তার থেকে আমাদের নিজেদের পারফরমেন্সটা কীভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি, দলকে সেই দিকটা নজর দিতে হবে। লিটন দাস সে যেরকম লেভেলের প্লেয়ার সেরকম খেলা কিন্তু সে দেখাতে পারেনি। যেদিন সে ফর্মে ফিরে আসবে সেদিনকে কিন্তু ওরকম খেলা দেখিয়ে দেবে। আমরা ভালো করব। শ্রীলঙ্কা হয়তো ভালো খেলেছে, বাট আমরাও কিন্তু ভালো খেলেছি। আমরা যে কোনো দলকে যে কোনো মুহূর্তে হারাতে পারি। এবার সেটা দেখা যাক হারাতে পারে নাকি। আর আরেকটা জিনিস বলি ভিডিও শেষে, যে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ বেশি জয় রোহিত শর্মা 55টা ম্যাচে 42টা জয় পেয়েছে। এমএস ধোনি 72টা ম্যাচে 41টা জয় পেয়েছে। মানে রোহিত শর্মা অধিনায়ক হিসেবে অনেকটাই এগিয়ে রয়েছে। আফগানিস্তানের আসগার আফগান একটা প্লেয়ার ছিল, ওই প্লেয়ারটাও খুব ভালো অধিনায়কত্ব করতো। আফগানিস্তান টানা কিন্তু জিতেছিল। সারফরাজ আহমেদ যখন পাকিস্তানের অধিনায়ক ছিল তখন টি-20 ক্রিকেটে ভালো রেকর্ড ছিল, ভালো বেশ জেতার রেকর্ড। আর যদি একটা রোহিত শর্মা কাপ পায় টি-20 ওয়ার্ল্ড কাপে, তাহলে সব কিছুর বিচার অন্তত একবার কাপটা পাক। এর আগে তো আমরা হেরে গেলাম। আর বাংলাদেশ পেতে গেলে আগে জিততে হবে ম্যাচ, আগে অন্তত শ্রীলঙ্কাকে হারাতে হবে। সাউথ আফ্রিকার কাছে হয়তো বাংলাদেশ জিততে পারবে না, সাউথ আফ্রিকার বিরুদ্ধে হারলো। তারপর সাউথ আফ্রিকার যে বিধ্বংসী ব্যাটার, আমি মেনে নিচ্ছি বিধ্বংসী ব্যাটাররা সেইভাবে খেলতে পারছে না স্লো পিচে, বাট স্লো পিচে কেউ যদি একটা দাঁড়িয়ে যায় গায়ের তেলে চালায়, সেক্ষেত্রে কিন্তু 6-6 হয়ে যাবে। আর সাকিব আল হাসানকে একটু দেখে শুনে বল করা উচিত। অনুশীলন ম্যাচে কিন্তু জঘন্য বোলিং করেছে, অত ভালো বল করতে পারছিল না। বাঁহাতিদের ক্ষেত্রে মার খেয়ে গেছিলো। ডানহাতিদের ক্ষেত্রে সবসময় বাঁহাতি অর্থোডক্স বোলাররা ভালো বল করে। মাহমুদুল্লাহও সলিড খেলাটা খেলেছে, শেষ দিকে এসে ভালো ফিনিশ করেছে, আবার অফ স্পিন বলটা করেছে, একটা উইকেট নিয়েছে। অনুশীলন ম্যাচে তো রোহিত শর্মাকে আউট করে দিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ কোনো ফাটকা খেলা খেলে না, ক্লাসিক্যাল খেলা খেলে, একদম প্রয়োজনের সময় জ্বলে ওঠে, বড় লম্বা ছক্কা মারে, প্রয়োজনে জ্বলে ওঠে, এটাই বেশ ভালো লাগে। তা তোমাদের কি মনে হয়, শ্রীলঙ্কার দলটা বেশি শক্তিশালী না বাংলাদেশের দলটা বেশি শক্তিশালী? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ওদের দুজন অলরাউন্ডার রয়েছে, ব্যাটিং অলরাউন্ডার, যেমন তাসুন সানাকা আর অ্যাঞ্জেলো ম্যাথুজ, যেটা বাংলাদেশের নেই। এটাই হলো বাংলাদেশের সমস্যা। অলরাউন্ডার রয়েছে সৌম্য সরকার, বাট সৌম্য সরকার তো সেই লেভেলের যাবে না। ওরা যে লেভেলের যাবে, ওরা যেরকম বল করে দেবে সেরকম লেভেলের বল করতে পারবে না সৌম্য সরকার লাস্ট কবে বাংলাদেশের ওই ভালো খেলেছিল মনে পড়ে না। ওই একটা ম্যাচে মনে হয় ভালো খেলেছিল ইউএসের বিরুদ্ধে, ওই যেটা আর কি তানজিম হাসান তামিম ভালো খেলে দিয়েছিল, 100 রানের পার্টনারশিপ হয়েছিল ওই একটা ম্যাচে। আর একটা কোনটা আর মনে পড়ে না কবে ভালো খেলেছিল। আর বাংলাদেশের ওই ওপেন করতে পারে আগে আদৌ কেউ ঠিক নেই। লিটন দাস না সৌম্য সরকার করবে, নাকি আর কি তানজিম হাসান তামিম আর সৌম্য সরকার করবে, নাকি তানজিম হাসান তামিম আর লিটন দাস করবে, সেটা নিয়ে কোনো ঠিক নেই। লিটন দাসের ওপর হয়তো ভরসা রাখবে। জাকির আলী অনিক হয়তো সুযোগ সেক্ষেত্রে পাবে না। জাকির আলী অনিক এখনও সেরকম প্লেয়ার, সেই লেভেলের প্লেয়ার হয়ে ওঠেনি এখনও পর্যন্ত। রয়েছে মোটামুটি প্লেয়ার, কেন সেইভাবে খেলে উঠতে কিন্তু পারছে না। সেইভাবে যেরকমভাবে আমরা আশা করি যে খেলে দেবে, সেরকম খেলতে কিন্তু পারেনি, আউট হয়ে গেছে। আর শেখ মেহেদী হাসান ব্যাটিংটা একেবারে করতেই পারে না, বোলিংটা করে দেবে, বাট ব্যাটিংটা সেইভাবে ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারে না, এটাই হলো তার সমস্যা।